নমস্কার বন্ধুরা। বাংলাদেশ এখন চরম বিপদে, তাদের টালমাটাল অবস্থা। এর ওপরে ভারত যদি আবার আক্রমণ করে দেয়, পালাবার পথ খুঁজে পাবে না। হয়তো 24 ঘন্টার মধ্যে বাংলাদেশ দখল হয়ে যেতে পারে। চিকেন নেক্স তখন কি করবে বাংলাদেশ? একটা রাষ্ট্র যখন নিজের আভ্যন্তরীণ সংকট সামাল দিতে ব্যর্থ হয়, তখন সে বাইরের শত্রু খুঁজে নেয়। বাংলাদেশ আজকে ঠিক সেই পথেই হেঁটে চলেছে। অর্থনীতি চাপে, বৈদেশিক ঋণ, কর্মসংস্থান নেই, তরুণদের ভবিষ্যৎ অন্ধকার। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার বদলে তাদের সামনে তুলে ধরা হচ্ছে ভারত বিরোধী স্লোগান, যেন ভারতই বাংলাদেশের সব সমস্যার মূল। আসলে তাদের এটা করা ছাড়া বর্তমান সরকারের কোনো উপায় নেই। বাংলাদেশ আজ ভারতের জন্য সত্যিই এক বড় এবং জটিল সমস্যায় পরিণত হয়েছে। যে দেশটাকে ভারত 1971 সালে নিজের রক্ত আর ত্যাগ দিয়ে স্বাধীনতা এনে দিয়েছিল, সেই দেশটাই আজকে ধীরে ধীরে ভারতের কাছ থেকে দূরে সরে যাচ্ছে এবং পাকিস্তান আর চীনের দিকে ঝুঁকছে। শুধু তাই নয়, সেই বাংলাদেশ থেকেই আজ ভারতের উত্তর পূর্বাঞ্চল ভেঙে দেওয়ার কথা বলা হচ্ছে। গ্রেটার বাংলাদেশ অবাস্তব স্বপ্ন দেখানো হচ্ছে। অথচ বাস্তবতা হলো, এত বড় বড় কথা বলার আগে নিজেদের বিদ্যুতের বিল পর্যন্ত তারা মেটাতে পারছে না। যে খবর, আদানির প্রায় $900 মিলিয়ন এখনও বকেয়া আছে। কথাবার্তায় কমতি নেই, কিন্তু তারা বিলটাও দিতে পারছে না। গত কয়েকদিন ধরে বাংলাদেশে যা চলছে, সেটাকে শুধু আন্দোলন বা প্রতিবাদ বলা যায় না। এটা কার্যত এক ধরনের অরাজক পরিস্থিতি। সংখ্যালঘুদের ওপর হামলা হচ্ছে, বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে, মিডিয়া অফিসে আগুন লাগানো হচ্ছে, সাংবাদিকদের মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে। এইসব ঘটনার ভিডিও আজকে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আসল প্রশ্ন হলো, এইসব কেন হচ্ছে? আর তার থেকেও বড় প্রশ্ন, বাংলাদেশে হঠাৎ করে ভারত বিরোধী ঘৃণা এত বেড়ে যাওয়ার আসলে লাভটা কার হচ্ছে? আর এর প্রভাব ভারতের উপর সত্যি কতটা পড়তে পারে? এক সময় ছিল যখন বাংলাদেশকে ভারতের ঘনিষ্ঠ বন্ধু বলা হতো। শেখ হাসিনার নেতৃত্বে প্রায় 15 বছর ধরে ভারত বাংলাদেশ সম্পর্ক মোটামুটি ভালোই ছিল। সীমান্তে শান্তি ছিল, জঙ্গিবাদ অনেকটাই কম ছিল, দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কও খুব ভালো ছিল। কিন্তু আজ সেই বাংলাদেশই ভারতের পূর্ব সীমান্তে সবচেয়ে বড় অনিশ্চয়তা হয়ে দাঁড়িয়ে গেছে। এর জন্য শুধু বাংলাদেশকে দোষ দিলে হবে না, ভারতেরও এক বড় রাজনৈতিক এবং কূটনৈতিক ব্যর্থতা আছে। সেই ব্যর্থতার অন্যতম নাম হলো তিস্তা নদীর জল সমস্যা। গত বছর শেখ হাসিনার সরকার পড়ে যাওয়ার পর অনেকেই খুশি হয়েছিল। কেউ কেউ তো এটাও বলেছিল, বাংলাদেশে যা হয়েছে সেটাই নাকি ভারতে হওয়া দরকার। কিন্তু আজ সেই তথাকথিত বিপ্লবের আসল চেহারা সামনে চলেই আসছে। ঢাকার মিডিয়া অফিস পুড়ছে, সংখ্যালঘুদের রাস্তায় মারধর করা হচ্ছে, আর ছাত্র নেতাদের মুখে শোনা যাচ্ছে ভারতের মানচিত্র ভাঙার কথা। আজ বাংলাদেশে প্রকাশ্যে গ্রেটার বাংলাদেশের মানচিত্র দেখানো হচ্ছে। বলা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা পশ্চিমবঙ্গের কিছু অংশ নাকি ঐতিহাসিকভাবে বাংলাদেশের ছিল, কিন্তু এর পিছনে কোনো শক্ত প্রমাণই নেই, শুধু আবেগ আর প্রোপাগান্ডা। শিলিগুড়ি করিডরকে তারা চিকেন নেক বলে কেটে দেওয়ার কথা বলছে, যেন উত্তর পূর্ব ভারতের মানুষ বাংলাদেশে যোগ দিতে মুখিয়ে আছে। কিন্তু বাস্তব এটা, উত্তর পূর্ব ভারতের মানুষ বাংলাদেশে মোটেও যেতে চায় না। এমনকি সেখানকার বিদ্রোহীরাও বাংলাদেশকে বিশ্বাসই করে না। তবু এই মিথ্যা প্রচার তারা করেই চলেছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হলো, এই চিন্তাগুলো এখন আর শুধু সোশ্যাল মিডিয়ার মধ্যেই সীমাবদ্ধ নেই। 2025 সালের অক্টোবরে বাংলাদেশের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস পাকিস্তানের এক জেনারেলকে এমন একটা বই উপহার দিয়েছেন, যেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের অংশ হিসেবে দেখানো হয়েছে। অর্থাৎ এটা আর কেবল কিছু উগ্র মানুষের কথা নয়, এটা ধীরে ধীরে রাষ্ট্রীয় স্তরের ভাবনায় পরিণত হচ্ছে। শুধু ভারত নয়, মায়ানমারেও একই ধরনের সম্প্রসারণবাদী চিন্তা দেখা যাচ্ছে। রোহিঙ্গাদের জন্য আলাদা রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে, আর এর পিছনে চীনের ভূমিকা একদম স্পষ্ট। বাংলাদেশে আন্দোলন হঠাৎ তীব্র হওয়ার জন্য একটা হত্যাকাণ্ডকে সামনে আনা হচ্ছে। শরীফ ওসমান হাদি নামে এক যুবনেতার মৃত্যু হয়েছে, আর তার জন্য কোনো প্রমাণ ছাড়াই ভারতকে দোষ দেওয়া হচ্ছে। তদন্ত নেই, তথ্য নেই, শুধু ভারত বিরোধী বক্তব্য। অথচ এই ব্যক্তিও গ্রেটার বাংলাদেশের সমর্থকই ছিল। আজ বাংলাদেশের রাজনীতিতে এমন একটা গল্প চালু করা হয়েছে, আমরা সবসময় ভারতের দয়ার উপর নির্ভরশীল, এমনটাই তারা মনে করছে।
ভারত আমাদের নিয়ন্ত্রণ করে, এই কথা শুধু মিথ্যা নয়, ইতিহাসকে নষ্ট করার বিকৃত সামিল। 16ই ডিসেম্বর, যেদিন বাংলাদেশ বিজয় দিবস হিসাবে পালন করে, সেই দিনই ভারতের বিরুদ্ধে কটু কথা বলা হয়েছে, ভারতকে পরোক্ষভাবে শকুন বলা হয়েছে। প্রশ্ন হলো, যদি ভারতই বাংলাদেশকে নিয়ন্ত্রণ করতে চাইতো, তাহলে 1971 সালে স্বাধীনতা দিত কেন? পাকিস্তানকে হারিয়ে ভারত চাইলে তখনই বাংলাদেশকে নিজের অংশ করতে পারত। ঐতিহাসিক এবং সামরিক দুদিক থেকেই সেই ক্ষমতা ভারতের ছিল, কিন্তু ভারত সেটা করেনি। আজকে তারই উদারতার মাসুল দিতে হচ্ছে ভারতকে। আজকে বাংলাদেশের মঞ্চ থেকে হুমকি দেওয়া হচ্ছে, ভারত যদি শেখ হাসিনাকে আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশও উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় দেবে। এটা সরাসরি ভারতের সার্বভৌমত্বের উপর আঘাত। বাস্তবতা হলো, বাংলাদেশে এখন কার্যত কোনো শক্তিশালী সরকারই নেই। মোহাম্মদ ইউনূস প্রশাসন পরিস্থিতি সামলাতে পুরোপুরি ব্যর্থ। রাজপথ চালাচ্ছে উগ্র দাঙ্গাবাজ গোষ্ঠী, যারা 1 বছর আগে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিল। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। ভারত মানবিক দিক থেকে তাকে আশ্রয় দিয়েছে, যেমনটা অতীতের দলাই লামার ক্ষেত্রেও করেছিল। কিন্তু বাংলাদেশ এটাকে হস্তক্ষেপ বলে প্রচার করছে এবং তাকে ফেরত চাইছে, যেন তিনি কোনো অপরাধী। একজন প্রাক্তন প্রধানমন্ত্রীকে আশ্রয় দেওয়া আর একজন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীকে আশ্রয় দেওয়া, এই দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য আছে। যারা এটা বুঝতে পারে না, তারা অন্তত নেতৃত্ব দেওয়ার যোগ্যই নয়। এই কারণেই ঢাকায় ভারতীয় হাই কমিশনে হামলা হচ্ছে, ভারত বিরোধী স্লোগান হচ্ছে, 1971 ঋণ শোধ করব 7 বোনকে আলাদা করে, এই ধরনের কথা বলছে তথাকথিত ছাত্র নেতারা, যাদের একসময় বিপ্লবী বলা হয়েছিল। আজ তারাই ভারতের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলছে। আজকের বাংলাদেশ ধীরে ধীরে 1971 আগের ইস্ট পাকিস্তানের মতো হয়ে উঠেছে। সংখ্যালঘুদের ওপর অত্যাচার বাড়ছে, সাংবাদিকরা হেনস্থার শিকার হচ্ছেন, বিরোধী রাজনৈতিক নেতারা জেলে যাচ্ছেন বা রহস্যজনকভাবে মারাও যাচ্ছেন। তবুও পৃথিবী চুপচাপ রয়েছে, কারণ এই অস্থিরতার মধ্যে আমেরিকা এবং চীনের স্বার্থ রয়েছে, এমনটা অনেকে মনে করছেন। এখানে তিস্তা নদীর বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। 2011 সালে ভারত বাংলাদেশের মধ্যে তিস্তা জলবন্টন চুক্তি হওয়ার কথা ছিল। ভারত পেত প্রায় 43% জল, বাংলাদেশ পেত 38% প্রায়। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের আপত্তিতে সেই চুক্তি আটকে যায়। সেই থেকে আজ পর্যন্ত বিষয়টা ঝুলে আছে। সেই সুযোগটাই কাজে লাগিয়েছে চীন। তিস্তা প্রকল্পে চীনের ঢোকা মানে শুধু জল ব্যবস্থাপনা নয়, ভারতের খুব কাছাকাছি কৌশলগত উপস্থিতি আর বাংলাদেশকে ঋণের ফাঁদে ফেলা। আজ বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ছে, বন্দর, রাস্তা, বিদ্যুৎ সব জায়গায় চীনের টাকা ঢালা আছে। শেখ হাসিনা দেশ ছাড়ার সঙ্গে সঙ্গেই চীন অর্থনৈতিক সাহায্যের আশ্বাস দিয়েছে। চীন সুযোগ বুঝতে জানে এবং দ্রুত চাল দেয়। এই পরিস্থিতির সমাধানটা কি? প্রথমত, শিলিগুড়ি করিডোরের বিকল্প তৈরি করা। কালাদান মাল্টিমোডাল ট্রানজিট প্রজেক্ট ভারতের জন্য খুব জরুরি। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অস্থিরতা এবং সংখ্যালঘু নির্যাতনের বিষয়টা জোরালোভাবে তুলে ধরা। তৃতীয়ত, ভারত বাংলাদেশ সীমান্তে কড়া নিরাপত্তা আর শূন্য অনুপ্রবেশ নীতি কার্যকর করা। প্রশ্ন থেকেই যাচ্ছে, যে দেশ প্রতিদিন ভারত বিরোধী কথা ছড়াচ্ছে, উত্তর পূর্ব ভাঙার কথা বলা হচ্ছে, সেই দেশের খেলোয়াড়দের আমরা কোটি কোটি টাকায় IPL খেলাচ্ছি কেন? সফট পাওয়ার কি শুধু সাধারণ মানুষের জন্য? জাতীয় স্বার্থের প্রশ্নে কি ক্রিকেট, সিনেমা আর সেলিব্রিটিরা দায়মুক্ত? বাংলাদেশ যদি আজ ইস্ট পাকিস্তানের পথে হাঁটে, তাহলে ভারতেরও তাকে সেই বাস্তবতার চোখ দিয়ে দেখতে হবে। আবেগ নয়, কৌশল আর দৃঢ়তা দিয়ে। কারণ জিও পলিটিক্সে আবেগ চলে না, এর প্রভাব আমাদের সবার জীবনে পড়ে, আমরা বুঝি বা না বুঝি। বাংলাদেশ আজ ভারতের শুধু একটা প্রতিবেশী রাষ্ট্র নয়, বরং এক গভীর এবং জটিল কৌশলগত চ্যালেঞ্জে পরিণত হয়েছে। বাংলাদেশ আজ যে জায়গায় দাঁড়িয়ে আছে, সেটা শুধু ভারতের জন্য সমস্যা নয়, সবচেয়ে বড় সমস্যা বাংলাদেশের নিজের জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, সেই আত্মসমালোচনার জায়গায় না গিয়ে আজ বাংলাদেশ রাষ্ট্র হিসেবে একটা সহজ পথ বেছে নিয়েছে, সব ব্যর্থতার দায় ভারতের ঘাড়ে চাপিয়ে দাও। এই প্রবণতা নতুন নয়, কিন্তু আজ যেভাবে উন্মত্ত শিকার আকার নিয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে বাংলাদেশের যুক্তির জায়গা ক্রমশ কমে যাচ্ছে, আর আবেগ প্রতিশোধ পরায়ণ রাজনীতির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে। একটা রাষ্ট্র যখন নিজের আভ্যন্তরীণ সংকট সামাল দিতে ব্যর্থ হয়, তখন বাইরের শত্রুর খোঁজ খবর শুরু করে। বাংলাদেশ আজ ঠিক সেই পথেই হাঁটছে।
অর্থনীতি চাপে, বৈদেশিক ঋণ পাহাড়সম, কর্মসংস্থান নেই, তরুণদের ভবিষ্যৎ অন্ধকার। এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার বদলে তাদের সামনে তুলে ধরা হচ্ছে ভারত বিরোধী স্লোগান, যেন ভারতই বাংলাদেশের সব সমস্যার মূলে। এই বয়ান যত সহজ ততটাই আবার বিপজ্জনক। বাংলাদেশে আজ যে ভারত বিরোধী আবেগ তৈরি করা হচ্ছে তার ভিত্তি কোনো বাস্তব তথ্য বা যুক্তির ওপর দাঁড়িয়ে নেই, বরং এটি দাঁড়িয়ে আছে এক ধরনের চিরশত্রু দরকার মানসিকতার ওপর। বলা হচ্ছে ভারত বাংলাদেশকে শোষণ করে, ভারত বাংলাদেশকে নিয়ন্ত্রণ করে, ভারত বাংলাদেশকে দমিয়ে রাখে। কিন্তু প্রশ্ন হলো, যদি সত্যিই ভারত এতটাই সর্বশক্তিমান হতো তাহলে বাংলাদেশ এত বছর স্বাধীনভাবে নিজেদের রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি চালাতে পারত কি? এই প্রশ্নের উত্তর দেওয়া হয় না, কারণ উত্তরটা দিলে এই প্রোপাগন্ডা আর টিকবে না, প্রোপাগন্ডাটা ভেঙে পড়বে। বাংলাদেশের রাজনীতিতে আজ একটা ভয়ঙ্কর প্রবণতা দেখা যাচ্ছে, ভিকটিম হওয়াকে গর্ব হিসেবে তুলে ধরা। বলা হচ্ছে আমাদের ছোট দেশ, আমাদের সবাই চাপ দেয়। এই কথাটা শুনতে সহানুভূতিশীল লাগলেও বাস্তবে এটি একটা পালিয়ে যাওয়ার অজুহাত। বড় রাষ্ট্রের পাশে ছোট রাষ্ট্র থাকা মানেই শোষণ। এই সরলীকরণ আন্তর্জাতিক রাজনীতির বাস্তবতা বোঝার ব্যর্থতা ছাড়া আর কিচ্ছু নয়। ভিয়েতনাম চীনের পাশে থেকেও নিজের স্বার্থ রক্ষা করে, মেক্সিকো আমেরিকার পাশে থেকেও নিজের অবস্থান তৈরি করে, কিন্তু বাংলাদেশ কেন পারে না? কারণ তারা এটা চায় না। আজ বাংলাদেশের রাজনীতিতে যে ছাত্র নেতারা সবচেয়ে বেশি চিৎকার করছে, তাদের বক্তব্য শুনলে মনে হয় তারা ইতিহাস বই পড়েনি, ভূগোল বোঝে না, আর রাষ্ট্র কীভাবে চলে সে সম্পর্কে ন্যূনতম ধারণাও রাখে না। গেটার বাংলাদেশের মতো ধারণা আসলে রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ। যাদের নিজেদের দেশের ভেতর স্থিতিশীলতা নেই তারা অন্য দেশের মানচিত্র আঁকতে বসছে। এটা উচ্চাকাঙ্ক্ষা নয়, এটা হচ্ছে আত্মপ্রবঞ্চনা। আরও ভয়ের বিষয় হলো, এই উগ্র চিন্তাধারাকে আজ শুধু সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ রাখা হচ্ছে না, এটাকে ধীরে ধীরে মূলধারার কথাবার্তায় ঢোকানো হচ্ছে। টিভি টকশো, বক্তৃতা, এমনকি কিছু একাডেমিক পরিসরেও ভারতের অখণ্ডতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। এর মানে হলো এই ঘৃণা এখন আর আবেগ নয়, এটা একটা নির্মিত মতাদর্শ। এই জায়গায় এই প্রশ্ন ওঠে, এই আগুনে কারা ঘি ঢালছে? উত্তরটা খুব কঠিন নয়। পাকিস্তান তার পুরনো খেলায় ফিরতে চাইছে, চীন তার দীর্ঘমেয়াদী কৌশল খেলছে, আর কিছু পশ্চিমা শক্তি চায় এই অঞ্চল চিরকাল অস্থির থাকুক। বাংলাদেশ আজ এই তিন পক্ষের মাঝখানে দাঁড়িয়ে নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছে, কিন্তু বাস্তবে সে যে ব্যবহার হচ্ছে একটা দাবার ঘটির মতো, সে এখনও বুঝতে পারছে না। বাংলাদেশের সবচেয়ে বড় ট্র্যাজেডি হলো সে বুঝতেই চাইছে না যে ভারত তার সবচেয়ে বড় বাস্তবিক সহায়ক। আবেগ বাদ দিয়ে যদি কেবল ভূগোল দেখা হয় তাহলেও বোঝা যায় বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্ক ছাড়া টিকতেই পারবে না। চারিদিক থেকে ঘেরা এই দেশটার জন্য ভারতই সবচেয়ে বড় বাজার, সবচেয়ে সহজ ট্রানজিট, সবচেয়ে ভালো একজন প্রতিবেশী। তবুও এই বাস্তবতাকে অস্বীকার করে তারা এমন এক কল্পনার জগতে বাস করছে যেখানে চীন এসে সব সমস্যার সমাধান করে দেবে। চীনের বিনিয়োগকে বাংলাদেশ আজ আশীর্বাদ মনে করছে, কিন্তু ইতিহাস বলে চীনের টাকা কখনো বিনা শর্তে আসে না। বন্দর, বিদ্যুৎ, রাস্তায় চীনের উপস্থিতি মানে শুধু উন্নয়ন নয়, মানে রাজনৈতিক নির্ভরতা। আজ শ্রীলঙ্কা তার বন্দর হারিয়ে বুঝেছে, কাল বাংলাদেশও বুঝবে, কিন্তু তখন বুঝে আর কোনো লাভ হবে না। ভারতের দিক থেকেও ভুল হয়েছে, এটা অস্বীকার করার সুযোগ নেই। ভারত অনেক সময় ধরে নিয়েছে সব ঠিকই থাকবে। তিস্তা, বাণিজ্য ঘাটতি, সীমান্তে মানুষের অভিজ্ঞতা, এই ছোট ছোট বিষয়গুলো বড় ক্ষোভ তৈরি করেছে। ভারত যদি শুরু থেকেই মানুষের সঙ্গে কথা বলতো, শুধু সরকারের সঙ্গে নয়, তাহলে আজ এই পরিস্থিতি তৈরি হতো না। কূটনীতি মানে শুধু চুক্তি নয়, বিশ্বাস তৈরি করা। কিন্তু ভারতের ভুলকে অজুহাত বানিয়ে বাংলাদেশ আজ যে পথে হাঁটছে সেটা আত্মঘাতী ছাড়া আর কিচ্ছু নয়। সংখ্যালঘুদের আক্রমণ, সাংবাদিকদের কণ্ঠরোধ, ভিন্ন মতকে দেশদ্রোহিতা বলা, এসব লক্ষণ একটা ব্যর্থ রাষ্ট্রের দিকে ইঙ্গিত করে। যে রাষ্ট্র নিজের নাগরিকদের নিরাপত্তা দিতে পারে না, সে অন্য দেশের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দেয়। এটা তো চরম হাস্যকরও বটে, আবার ভয়ঙ্কর। আর সবচেয়ে দুঃখের বিষয় হলো 1971 ইতিহাসকে আজ বাংলাদেশ নতুন করে লেখার চেষ্টা চলছে। বাংলাদেশে বলা হচ্ছে ভারত নাকি শুধু নিজের স্বার্থে সাহায্য করেছিল। এই কথাটা শুধু মিথ্যা নয়, এটা আত্মসম্মান বোধের অভাবের পরিচয়। একটা জাতি যদি নিজের জন্মকথাকে অস্বীকার করে তাহলে তার ভবিষ্যৎ অনিশ্চিত, এটা তো বলাই যায়। ভারতের উচিত এখন আবেগ নয়, বাস্তববাদী হওয়া। বন্ধুত্ব একতরফা হতে পারে না। সীমান্ত সুরক্ষা, কৌশলগত প্রস্তুতি, আন্তর্জাতিক মঞ্চে স্পষ্ট বার্তা, এই সব কিছু একসঙ্গে করতে হবে। আর বাংলাদেশের উচিত
আয়নায় তাকানো, ভারতকে গালি না দিয়ে আগে নিজের ঘরটা ঠিক করা। শেষে একটাই কথা, বাংলাদেশ যদি আজ দায়িত্বশীল রাষ্ট্র হতে চায় তাহলে তাকে প্রথমে দায়িত্বশীল সমাজ হতে হবে। আর যদি সেই পথ না বেছে নেয় তাহলে ভারতকেও আর অতীতের আবেগে আটকে থাকার বিলাসিতা দেখানোর সুযোগ নেই। কারণ আন্তর্জাতিক রাজনীতিতে বাস্তবটাই শেষ কথা।